মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা। চট্টগ্রাম বন্দরে ফিরেছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ। আজ আন্তর্জাতিক নারী দিবস। শৈশবের আঁকা আকৃতির শখ থেকে নারী উদ্যোক্তা, নারীদের অনুপ্রেরণার উদাহরণ ফারজানা ইসলাম মৌরি। ঝিনাইদহে মধ্যরাতে বাসে আগুন, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। শরীয়তপুরের এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক। ইরান যুদ্ধের মধ্যে ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০। তেহরানের তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। পূর্বের রেকর্ড হার আতঙ্কে সূর্যকুমার যাদবের দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও কয়েকটি গ্যাস ও তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার সকালে জ্বালানিবাহী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। জাহাজগুলো গেল ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায় থামিম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে প্রণালী অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। এসব বন্দরের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ও দুবাই। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এজন্য বিকল্প সরবরাহ ব্যবস্থার বিষয়েও ভাবতে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শনিবার দেয়া এই বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য, আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করা। বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, রাজনীতি সহ সর্বস্তরে নারীর সক্রিয় এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। নারীর অধিকার ও সমতার কথা বলা হয় অনেক, কিন্তু সমাজের নিম্ন স্তরের অনেক নারী এখনো জানেন না তাদের মৌলিক অধিকার কি। তবুও প্রতিদিন কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। নদীর ঘাটে বালু শ্রমিক শেফালি কিংবা শহরের গার্মেন্টস কর্মী খাদিজার মতো অসংখ্য নারী সংগ্রাম করেই টিকিয়ে রাখছেন সংসার। শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও অধিকার সম্পর্কে সচেতনতার ঘাটতি এখনো রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে নারীর কর্মপরিবেশ ও ক্ষমতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হয়েছে বারে বার। রাকিব হাসানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নারী দিবস এলেই উঠে আসে নারীর অধিকার, সমতা আর ক্ষমতায়নের কথা। কিন্তু সমাজের নিম্ন স্তরের অনেক নারী এখনো জানেন না তাদের অধিকার কি। তবুও কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।
বালু শ্রমিক শেফালি আর গার্মেন্টস কর্মী খাদিজার গল্প তেমনই সংগ্রাম আর সাফল্যের। ভোর হতেই নদীর ঘাটে কাজ শুরু করেন শেফালি। মাথায় বালুর ছুরি তুলে দিনভর চলে তার পরিশ্রম। সংসারের হাল ধরতেই বেছে নিতে হয়েছে এই কঠিন পেশা। শুধু শেফালি নন, শহরের গার্মেন্টস কারখানাগুলোতেও হাজার হাজার নারী শ্রমিক কাজ করছেন প্রতিদিন। তাদেরই একজন খাদিজা। খাদিজারা জানেন না নারী দিবস কি আর কি বা তাদের অধিকার। দিন রাত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য। নারীর স্বাধীনতার জন্য নারী দিবস দেওয়া হয়েছে। নারীদের অধিকার, নারীর ভালো থাকা, মন্দ থাকা, ভালো সুবিধা পায়, সুযোগ সুবিধা যেরকম করে এরকম। মাশাআল্লাহ অনেক ভালোই। হ্যাঁ, এগুলো তো করবে। অসুস্থ থাকলে ছুটি দিয়ে, বেতন দিয়ে দেয়। পোশাক খাত সহ শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও অধিকার সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। গার্মেন্টস সেক্টরে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও নারীর কর্ম পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলে জানায় গার্মেন্টস মালিকরা। নারীর উপস্থিতি এখানে বলা যায় 90%। আমরা শুধু নারীদের নিয়ে কাজ করছি ব্যাপারটা এরকম না, আমাদের 90% কর্মী হচ্ছেন নারী। আমাদের আসলে কোনো কিছু চিন্তা করতে হলে নারীদেরকে নিয়েই করতে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি আয়ের 80%ই আসে হলো গার্মেন্টস সেক্টর থেকে। গার্মেন্টস সেক্টরে নারীদের অংশগ্রহণ প্রায় 60 থেকে 70%ই নারী। আর এই নারী ক্ষমতায়নে বেসরকারি খাতের ভিতরে গার্মেন্টস সেক্টরটাই একমাত্র সেক্টর যেখানে নারীদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। সংগ্রাম আর সীমাবদ্ধতার মধ্যেও থেমে নেই শেফালি আর খাদিজারা। তাদের পরিশ্রমই এগিয়ে যাচ্ছে পরিবার, এগিয়ে যাচ্ছে অর্থনীতি। তাই নারীর ক্ষমতায়ন আর সমতার কথা শুধু মুখে নয়, এর বাস্তবায়নেও মনোযোগ দিতে কাজ করবে সরকার, প্রত্যাশা সকল নারীর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শৈশবের আঁকাকৃতির প্রতি ভালোবাসা থেকেই শুরু। আজ তা পরিণত হয়েছে দেশের স্বীকৃত হস্তশিল্প প্রতিষ্ঠান ক্রাফটি মিশনে। মাত্র 5 বছরের কঠোর পরিশ্রম, রাত দিনের অধ্যাবসায়ের মধ্য দিয়ে ফারজানা ইসলাম মৌরি নিজের ছোট্ট উদ্যোগকে নিয়ে এসেছে নতুন উচ্চতায়, যেখানে বর্তমানে কাজ করছেন প্রায় 22 জন শিল্পী এবং তৈরি হচ্ছে দেশি বিদেশি প্রদর্শনী ও অনলাইন বাজারে সাড়া ফেলা নানান হস্তশিল্প পণ্য। হয়ে উঠেছেন নারীদের অনুপ্রেরণার উদাহরণ। নাজমুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। শৈশব থেকেই আঁকা আকৃতির সঙ্গে ঘনিষ্ঠ ফারজানা ইসলাম মৌরির ভালোবাসা আজ পরিণত হয়েছে সফল উদ্যোক্তা হিসেবে। মাত্র 5 বছর আগে নিজের হাতের কাজ দিয়ে শুরু করা ক্রাফটি মিশন এখন দেশের অন্যতম স্বীকৃত হস্তশিল্প প্রতিষ্ঠান। পড়াশোনা শেষ হওয়ার পরও তিনি পরিবারের পরামর্শ উপেক্ষা করে রাত দিন এক করে বসেছিলেন হস্তশিল্পে। ডাইনিং টেবিল তার কারখানা, রুম তার গোডাউন। শুরু করেছিলেন গুনা দিয়ে পেঁচিয়ে বানানো ল্যাম্প দিয়ে, যা প্রথম দিনই বিক্রি হয়ে যায়। এরপরও রাত দিন পরিশ্রম, কম ইনকাম এবং অসুস্থতার মধ্য দিয়ে তৈরি করেছেন নিজের পথ। 20 সাল থেকে আমার ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু আমার এই ব্যবসাটা। এবং এই ব্যবসাটা যেহেতু হাতের কাজের, আঁকা আঁকি আছে, আমি বাচ্চাকাল থেকেই আঁকাআঁকি করতে পছন্দ করতাম। ছোটখাটো কার্ড বানাতাম মানুষকে বার্থডেতে, ঈদে গিফট করার জন্য, কারণ আমার কাছে মূলত হাতের কাজের জিনিসটাতে একটু বেশি আলাদা আবেগ থাকে। 2022 সালের পর ক্রাফটি মিশনে যুক্ত হন আরো কয়েকজন শিল্পী। এখন প্রতিষ্ঠানটিতে প্রায় 22 জন কর্মী এবং 3টি ভিন্ন কারখানা। পুরান ঢাকার অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের নিয়ে নতুন ধরনের পণ্য তৈরি শুরু হয়। রিক্সা আর্ট, বাস, ট্রাক ও উইক্স ফ্যানের মিনিয়েচার। দেশি বিদেশি প্রদর্শনী এবং অনলাইন বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি মাসে 22 থেকে 24 লাখ টাকার অর্ডার পাচ্ছে। কিছু কোম্পানির সাথে কাজ করছি, তাদেরকে হোয়াইট লেবেলিং করে দিচ্ছি আমি আসলে। এছাড়াও দেশের বাইরে কিছু আমার পুরনো ক্লায়েন্টরা যারা হচ্ছে ওখানে দেশের বাইরে তাদের শপ আছে কিংবা তারা ওখানে সাপ্লাই দিয়ে থাকে। মৌরি বলেন, যারা হস্তশিল্পে আছেন তাদেরও সঙ্গে নিয়ে উন্নতির শিখরে ওঠাই তার লক্ষ্য। ভবিষ্যতে তার লক্ষ্য ক্রাফটি মিশনকে একটি বাংলাদেশি বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। তাদেরকে আমি বলবো আমার আর্টিস্ট এবং আমার এক একজন অ্যাসেট। তারা, আমি তাদেরকে হারাতে চাই না তারা বাংলাদেশ থেকে মিশে যাক, অন্য প্রফেশনকে নিয়ে। শৈশবের সৃজনশীল ভালোবাসা ও নিরলস পরিশ্রমকে কেন্দ্র করে ফারজানা ইসলাম মৌরির গল্প সত্যি অনুপ্রেরণার উদাহরণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝিনাইদহ ঢাকা, ঝিনাইদহ খুলনা ও ঝিনাইদহ রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়। 5 ঘণ্টাব্যাপী চলা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পরে বেলা 11:30টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানান, শনিবার রাতে বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের হামলায় এক যুবক নিহত হন। ওই ঘটনার জেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকের অপর একটি ফুয়েল পাম্পে ভাঙচুর করে। এছাড়া রাত 3:30টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত বাসের মালিক জাহাঙ্গীর হোসেন। তিনি তাজ ফিলিং স্টেশনের মালিক সৃজনী এনজিও সংস্থার প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদের ভাই। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সব মহাসড়কে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুরগামী অসংখ্য যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজির ঘটনায় জুয়েল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু ব্যাপারী কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকেলে তার বিরুদ্ধে প্রাইভেট কার থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপজেলার নাওডোবা এলাকার ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস প্রাইভেট কার থামিয়ে বেশ কিছুদিন ধরে চাঁদা তুলে আসছিলেন জুয়েল হাওলাদার। শনিবার দুপুরে ওই সড়ক ধরে ভাড়ার প্রাইভেট কারে ঢাকায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক আহমেদ সাগর। এ সময় ওই যুবক তার প্রাইভেট কারের চালকের থেকে 200 টাকা চাঁদা নেন। বিষয়টি তখন গোপনে মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন সাগর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ। আমার তো বাংলা ভাষা শরৎপুর, আমি শরৎপুর খবর রাখবো না। আমার ভাষা কাজিরহাট। আপনাকে যে টাকা নেওয়া বৈধ, বৈধ আপনার টাকা নেওয়া, টাকা নেওয়া বৈধ আপনাদের। ভাই নাম কি? আপনার নাম কি সেটা আমি পরে কথা বলতে। রানা তুমি কল লাগেনি বুঝলো। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে ফের তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র 5 তলায় একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটির একটি প্রবেশ পথের প্রথম তলা থেকে 5ম তলা পর্যন্ত অংশ ধসে পড়ে এবং অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খার্কিভের মেয়র ইগর তেগেরভ জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার 2য় শ্রেণীতে পড়া ছেলে রয়েছে। এছাড়া 13 বছর বয়সী এক কিশোরী এবং তার মাও নিহত হয়েছেন। হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। শনিবার উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজন বাসিন্দা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। খার্কিভ আঞ্চলিক প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রাশিয়া এই হামলায় ইসরায়েলিয়ে 13 ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত শুরু হয়েছে। ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ভয়াবহ বিস্ফোরণের পর তেহরানের আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আইডিএফ বলছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কগুলোর উপর চালানো একটি উল্লেখযোগ্য হামলা। তাদের দাবি, ইরানের শাসক গোষ্ঠী এসব জ্বালানি ট্যাঙ্ক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।
অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় 4 জন নিহত এবং আরও অন্তত 10 জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজন আশ্রয় নিয়েছিলেন। যদিও এরপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কায় কিছু মানুষকে ভবনটি ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আল বোর্জ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। এর ফলে ছিদ্র হওয়া তেলের পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয় নিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে রাস্তায় আগুনের নদী তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তেহরানের রাস্তার ধার দিয়ে ড্রেনের ভেতর দিয়ে দাউ দাউ করে আগুন বয়ে যাচ্ছে। তেলের এই প্রবাহে শহরের সাধারণ রাস্তাগুলো আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। ইরানি তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে তেহরান এবং এর পশ্চিমে অবস্থিত কারাচ শহরের মোট 3টি এলাকার জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে হামলায় অন্তত 4 জন ট্যাঙ্কার চালক নিহত হয়েছেন। এদিন তেহরান এবং আলবোর্জ প্রদেশের 4টি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম পণ্য স্থানান্তর কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা বিশাল এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশের জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। তেল বিতরণ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা ডুবানোর পর এবার উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কার উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ তার বার্তা অনুযায়ী কলম্বোতে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স জেন হাওয়েল স্পষ্ট জানিয়েছেন 32 জন জীবিত নাবিক ও IRIS বুশেহরের 208 জন নাবিককে কোনোভাবেই ইরানে ফেরত পাঠানো যাবে না। মার্কিন প্রশাসন আশঙ্কা করছে ইরান এই বন্দী নাবিকদের প্রোপাগান্ডা কাজে ব্যবহার করতে পারে। তবে তারা শ্রীলঙ্কার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধান চান। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়ে বলেছেন বিপদে পড়া নাবিকদের আশ্রয় দেয়া মানবিক কর্তব্য। ইতিমধ্যে IRIS বুশেহেরের 208 জন নাবিককে কলম্বোর নৌ শিবিরে স্থানান্তর করা হয়েছে। তেহরান নিহত নাবিকদের মরদেহ ফেরত চেয়েছে, তবে তারিখ নির্ধারিত নয়। ডেনা যুদ্ধজাহাজটি বঙ্গোপসাগরে ভারতের নৌ মহড়া শেষে ইরানে ফিরছিল। পথে মার্কিন সাবমেরিন হঠাৎ হামলার শিকার হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এক কথায় ফেভারিট বললে ভারতের নামই আসে। শুধু ঘরের মাঠে খেলার সুবিধা নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ডও শক্তিশালী। দুই দল এখন পর্যন্ত 30 বার মুখোমুখি হয়েছে। ভারতের জয় 18টি, নিউজিল্যান্ডের 11টি এবং একটি ম্যাচ টাই। নিজ মাটিতে 15টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে 11টি। তবে ভারতের জন্য একটি সতর্ক বার্তাও আছে। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে 3 বার মুখোমুখি হয়েছে ভারত এবং প্রতিবারই হেরেছে। সর্বশেষ 2021 সালে দুবাইয়ে ভারত 110 রানে অল আউট হয়। নিউজিল্যান্ড 14.3 ওভার লক্ষ্যে পূরণ করে জয় নিশ্চিত করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের রেকর্ডও ভালো, 10 ম্যাচে 7টি জয়। তবে 2023 সালের নভেম্বর থেকে আইসিসি ইভেন্টে ভারতের 2টি হার এসেছে ঠিক এই স্টেডিয়ামে। এই বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার মাঠে ভারতের দল দেখাবে এই চাপ সামলাতে পারবে কিনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা। চট্টগ্রাম বন্দরে ফিরেছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ। আজ আন্তর্জাতিক নারী দিবস। শৈশবের আঁকা আকৃতির শখ থেকে নারী উদ্যোক্তা, নারীদের অনুপ্রেরণার উদাহরণ ফারজানা ইসলাম মৌরি। ঝিনাইদহে মধ্যরাতে বাসে আগুন, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। শরীয়তপুরের এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক। ইরান যুদ্ধের মধ্যে ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত 10। তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। পূর্বের রেকর্ড হার আতঙ্কে সূর্যকুমার যাদবের দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।